একটা কথা মনে রাখবেন, কিছু কিছু মানুষকে ভালোবাসলে ভালোবাসা আর কচু পাতায় পানি ঢালা একই কথা। তাদেরকে আপনি যতই আপন করার চেষ্টা করুন না কেন, দিন শেষে তারা আপনাকে কখনোই আপন ভাববে না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। শুধু 4 বিয়ে করা সুন্নত, এটাই জানে পুরুষ। স্ত্রীকে দেওয়া সুন্নত, স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া সুন্নত, স্ত্রীর রাগ ভাঙানো সুন্নত, রান্নায় সহযোগিতা করাও সুন্নত। গ্রামের গৃহিণী হয়ে কিভাবে প্রত্যেক দিন 50 টাকা 100 টাকা সঞ্চয় করি, তীব্র গরমে টিনের ঘরের কাজকর্ম গুছিয়ে নিলাম। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা। ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের এক গৃহিণী হয়ে কিভাবে প্রত্যেক দিন আমি 50 থেকে 100 টাকা সঞ্চয় করি, আর তীব্র গরমে টিনের ঘরের কাজকর্ম কিভাবে গুছিয়ে নিলাম, তো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো। গ্রামের গৃহিণী বলো আর শহরেরই গৃহিণী বলো, যদি বুদ্ধি থাকে তাহলে প্রত্যেক দিনে 50 টাকা 100 টাকা কেন, এর থেকে বেশিও সঞ্চয় করা সম্ভব। যদি বুদ্ধি থাকে বা টার্গেট থাকে বা নিজের ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু সব কিছুই করা সম্ভব। আর নিজের ইচ্ছা শক্তি না থাকলে কিন্তু 10 টাকাও সঞ্চয় করা সম্ভব না। সঞ্চয়টা হচ্ছে নিজের কাছে। কেউ তোমাকে বলবে না আর টাকাও দেবে না 10 টাকা। তোমার হাজব্যান্ডও দিবে না, তোমার ছেলে মেয়ে কেউ দিবে না 10 টাকা যে তুমি 10 টাকা প্লাস্টিকের ব্যাংকে বা ভাড়ে রাখো। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা অগোছালো কাপড় গুছিয়ে নিলাম। এবার বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করে নেব। যা গরম, বাপরে বাপ, কি বলবো আর। গরম হোক আর কি হয় হোক, আমাদের সংসার এমনই একটা জিনিস, এখান থেকে চাইলেও বেরোনোর কোনো উপায় নেই, ছুটি নেই এখান থেকে। কারণ যারা চাকরি করে তাদেরও কিন্তু ছুটি থাকে, সপ্তাহে 1 দিন বা 2 দিন ছুটি থাকে, যে কোনো কারণে বা অনুষ্ঠানে বা যে কোনো মেহফিলে ছুটি থাকে। হিন্দি বলে ফেললাম। তো ছুটি থাকে। আমাদের গ্রামের গৃহিণীদের কোনো ছুটি নেই, মানে সংসারে কাজ করতেই হবে। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে আমি যেরকম প্রত্যেক দিনে 50 টাকা 100 টাকা 20 টাকা 10 টাকা যেদিন যেরকম হয় সেদিন সেরকম প্লাস্টিকের ব্যাংকে বা মাটির ব্যাংকে সঞ্চয় করি, তোমরাও চাইলে আমার মতো করে সঞ্চয় করতে পারো। কারণ আমরা সঞ্চয় করি কাদের জন্য? ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু আমরা সঞ্চয় করি। হ্যাঁ, সঞ্চয়টা হচ্ছে নিজের কাছে। নিজেও শিখতে হবে, প্লাস ছেলে মেয়েদেরও শেখাতে হবে কিভাবে সঞ্চয় করতে হবে আর কিভাবে টাকা ইনকাম করতে হবে। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে পৃথিবীতে টাকা ইনকাম করা। টাকা ইনকাম করাটাই হচ্ছে সব থেকে বড় কষ্ট। সেই কষ্টটা নিজেকে করতে হবে। কষ্ট করলেই তো আগামী দিনে বয়স হলে তখন বসে বসে ব্যাংক থেকে টাকা তুলে এনে 10 টাকা 20 কিছু টাকা হলেও খরচ করা সম্ভব হবে। আর যদি তোমরা মনে করো সঞ্চয় করতে না পারো তাহলে বেকার, লাভ নেই। তো এটাই হচ্ছে মেইন কথা। আমরা যেটা করি সেটা ছেলেমেয়েদেরও আমাদের শেখাতে হবে। তো প্রত্যেক দিনে মানে সংসার খরচ থেকেই কিন্তু আমি 50 টাকা 100 টাকা করে সেভ করি, যেদিন যেরকম হয়। আমার আবার নিজেরও ইনকাম আছে, আমি নিজেই 10,000 প্লাস ইনকাম করি। আর হাজব্যান্ড প্রত্যেক মাসে আমাকে 7,000 টাকা সংসার খরচের টাকা তুলে দেয়। 7,000 টাকায় সংসার খরচ হয় না। 4 জন মানুষ, মেহমান তো আসে 2-1টা আমাদের বাড়িতে। তো 4 জনের জায়গায় কোনো দিন 5 জনও হয়, কোনো দিন 6 জনও হয়, কোনো দিন 7 জনও হয়। একজন তো আছে জামারি আমাদের বাসায়, ছোট মেহমান হোক আর বড় মেহমান হোক, একজন আমার বাসায় আছে খাওয়া দাওয়ার প্রত্যেক দিনই। আমার মা হোক, আমার ভাইয়ের ছেলে হোক আর মেয়ে হোক, আমার শ্বশুরবাড়ির কেউ হোক, একজন তো থাকবে খাওয়া দাওয়ার পক্ষে, মানে ভাত খাওয়ার ব্যাপারে আর কি। তো সেই হিসাবটা করলে কিন্তু অনেক টাকা বাজেট হয়। 5-6 জন, বর্তমান একজনের মানে মধ্যবিত্ত পরিবারের একজন কম রেঞ্জে খেতে গেলে তাও তো 2,5-3 হাজার টাকা লাগে। 3 হাজার টাকা করে ধরলাম, তাহলে 4 জন হচ্ছে 3-4 12,000। আর মেহমানের ধরলাম
3,000 মানে 500 টাকা দিন লাগে। সেখানে আমার 7,000 টাকা আমার হাজব্যান্ড আমাকে তুলে দেয় হাতে, কিন্তু সেই 7,000 টাকাও খুব সহজভাবে দেয় না, কারণ পেমেন্টের উপর নির্ভর করে। যখন পেমেন্ট পায় 2 মাস 3 মাস পর দেয়, খুব কষ্ট হয় আর কি টানাটানি সংসারে। তবু আমি ম্যানেজ করে নিই, যেহেতু আমার আবার 10,000 প্লাস ইনকাম আছে, আমিও কিছু টাকা খসড়া দিই, আবার দল চলাই, লোন নিতে হয়, মেয়ের জন্য গোল্ড বানাতে হয়। মেয়ের জন্য এবার টার্গেট আছে, একটা গলার চেন গোল্ড বানানোর ইচ্ছা আছে। তো এপাশে যদি খরচ করি তাহলে ওপাশে কীভাবে গোল্ডটা হবে, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, হাজব্যান্ড প্রবাসে চলে গেছে। মেয়ের বিয়ে না দেওয়া পর্যন্ত আমি হাজব্যান্ডের সঙ্গে পার্মানেন্ট প্রবাসে থাকতে পারবো না, কারণ আমার আব্বা মা থাকে আমাদের বাসায়, ছেলে মেয়ে আমরা 4জনই থাকি আর কি। হাজব্যান্ড মাঝে সাঝে আসে। তো যাই হোক, বিদেশের ইনকাম পোষায় না, ঠিক পোষায় না। বাড়িতে যদি ধৈর্য থাকে, বুদ্ধি থাকে, তাহলে বাড়িতে যে কোনো একটা ইনকাম করে খাওয়া যায়। বুদ্ধি না থাকলে কিন্তু বাড়িতে কোটি টাকা ইনকাম করলেও সে টাকা যদি মন না বসে, বাড়িতে যে কোনো ব্যবসায় যদি মন না বসে, যদি কোটি টাকাও লাগাও, সে ব্যবসায় কোনো দিনও মন বসবে না। আর যদি মন বসে তাহলে 50,000 10,000 টাকা দিয়ে যে কোনো ব্যবসা শুরু করা যায় স্টার্টিং অবস্থায়। এটাই হচ্ছে মেন কথা, মনটাই হচ্ছে আসল। তো এই যে দেখুন ব্যাগ, আমি মানে ব্যাগের ব্যবসা করি, আবার ডিম বিক্রি করি। আমার 2 ধরনের ব্যবসা আছে, তো সেখান থেকে আমার কিছু টাকা ইনকাম হয় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি সেই শুরুর থেকে টাকা কিভাবে ইনকাম করতে হয়, কিভাবে সঞ্চয় করতে হয়, সেই বুদ্ধিটুকুনও আমার আছে। আমি চাই যে 10 টাকা আছে, আর 10 টাকা কীভাবে ইনকাম করতে হবে। ব্যাগগুলো এভাবে চাপা দিয়ে যদি রাখি, তাহলে কিন্তু মানে সুই দিয়ে মানে 6 পিস করে বাঁধতে কিন্তু খুবই সুবিধে হয়। আর ব্যাগ সেলাই কয়েকদিন থেকে করতেছি না, এই কারণে সেলাই মেশিনের যে একটা ভিতরে মেয়ে খুলে দেখেছিল একটা কালো ছোট চুড়ির মতো, ওটা ফেটে গেছে। ওটা কিনে নিয়ে আসতে হবে, ওটা একটু দূরের থেকে কিনে নিয়ে আসতে হবে, দিনহাটা থেকে কিনে নিয়ে আসতে হবে। সেদিন গোসানিতে খুঁজছিলাম, তো পাই নাই। সেই জন্য কয়েকদিন থেকে আর কি সেলাই করতেছি না, না হলে সেলাইয়ের ব্লগ তোমাদের কাছে শেয়ার করতাম। তো যেগুলো সেলাই করা ব্যাগ আছে সেইগুলোই কিন্তু আমি মানে করে নিচ্ছি, অল্প স্বল্প আছে আর কি। আর এই যে দেখুন আমার সাদা মাটা টেবিলটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম, আর লাল রেখের মধ্যে কাপড় গুছিয়ে রেখে দিয়েছে, সেইগুলোও এক ঝলক দেখিয়ে দিলাম। আর রোদের যাতে জানালা দিয়ে বিছানার উপরে রোদ এসেছে, ব্লগটা একেবারে সাদা হয়ে যাচ্ছে। যাই হোক, কোরবানি ঈদের আলহামদুলিল্লাহ আর অল্প কিছুদিন আছে, তো অল্প অল্প করে সংসারে কাজ গুছিয়ে নেব। এখানে এঁচোড়ের তরকারি রান্না করেছি, ভাতও রান্না করেছি, মেয়ে বসেছে খেতে, লেবু নিয়েছি, লেবুটা কেটে দেব। আর দেখাই কি মেনু আজকে করেছি। এই আলু ভাজা, ছেলে আলু ভাজা পছন্দ, আলু ভাজা করেছি এর সাথে। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। আর আজকে সকাল থেকে অঝরে বৃষ্টি। এখানে হচ্ছে আতপ চালের ভাত আমার জন্য করতেছি। আতপ চালের ভাত আমার খুব পছন্দ, মানে সাদা চাল যেগুলো আলো চাল আর কি যাকে বলে। এখানে রাইস কুকারে ভাত বসে দিয়েছি, কারেন্ট চলে গেছে। আলু ভাতে দিয়েছি 2 ধরনের ভাত। তো ভাবলাম যে একটা ভাত ওখানে গ্যাসের মধ্যেই রান্না করি। বর্তমান 11টা 11:30 বাজে, 1-1.5 ঘন্টা দেখেছি, কারেন্টের অপেক্ষায় থেকেছি, অপেক্ষা আর মানলো না, ছেলে মেয়েকে ভোক লাগছে। এই যে দেখুন এখানে বাসন দিয়ে রেখেছি, বাসনে বৃষ্টির পানি ভর্তি হচ্ছে, এই বৃষ্টির পানি দিয়েই কিন্তু আমি বাসন মাজি, কারণ এখানে বৃষ্টি পড়ে। আর আমাদের কলতলা তো অনেক নিচে, 3টে গামলি দিয়েছে, এই গামলির মধ্যে পানি পড়বে। আর বালিশটা ছেলে ওখানে শুকোতে দিয়েছে, বালিশটা ভিজে গেছে, টিনের চালিতে ভিজে গেছে। ওই বালিশের ভিতরে অনেক তুলো আছে, আর ওই বালিশটা আমার মাকে দেবো। তো তুলোগুলো বার করে আর কিছু তুলো মিশাল দিয়ে আর একটা বালিশ বানাবে। তো ভাতের মধ্যে আলু দিয়েছে, আলহামদুলিল্লাহ ভাত হয়ে গেল। এখানে 2 ধরনের ভাত হয়ে গেছে। শর্টকাটের মধ্যে আলু শুকটি মাছ দিয়ে আলুর ডাল করব। আর দেখা যাক কী রান্না করি, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো ছেলে মেয়েকে বললাম যে এটা দিয়ে খাও, পরে সবজি বানাবো। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।